দীর্ঘ ৮ ঘন্টা জার্নি করার পর ওরা অবশেষে রাঙামাটির সাজেক ভ্যালিতে পৌঁছালো। বিকেল ৩টা বাজে। প্রখর রোদ বিকিরণ করছে। সাজেকের ছোট্ট কটেজগুলো থেকে ভারতের মিজোরামের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দূরে মিজোরামে বৃষ্টি পড়ছে, যা বাংলাদেশ থেকে চোখে পড়েছে। কয়েক মিনিটের মধ্যে সাজেকের নিচ পাহাড়েও বৃষ্টি নামতে শুরু করলো। চারদিকে ঘন ঘন মেঘ জমে প্রকৃতি যেন নিজের এক অপূর্ব উপহার দিচ্ছে। মেঘের ছোঁয়া, চোখের সামনে ভেসে চলা সাদা মেঘ আর পাহাড়ের উপর দিয়ে ধীরে ধীরে গড়িয়ে আসা ধোঁয়া কুয়াশা এক অপার্থিব দৃশ্য সৃষ্টি করেছে। ছবি তোলার জন্য এমন মুহূর্ত সত্যিই আদর্শ। আপাতত সবার মেঘকুঞ্জি রিসোর্টে উঠেছে। দীর্ঘ জার্নির কারণে সবাই ক্লান্ত। ১ ঘন্টা বিশ্রামের পর ওরা সিদ্ধান্ত নিয়েছে বিকেলে লুছাই গ্রামের কংলাক পাহাড়ে ঘুরতে যাওয়ার। মেঘের রাজ্যে হিসেবে সাজেক ভ্যালির খ্যাতি বিশ্বজুড়ে। পাহাড়ের বুকে গড়ে ওঠা ছোট্ট এক নগরী যেন কল্পনার রাজ্যের কোনো কল্পন নগরী। গ্রামের কথা শোনানোর সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে এলো দিগন্তজোড়া সবুজ ধানক্ষেত, মেঠো পথ, বাঁধানো পুকুরঘাট আর বাতাসে ভাসমান সাদা মাটির গন্ধ। বাংলাদেশের সব গ্রাম একরকম নয়। এমন কিছু গ্রাম আছে যেখানে গেলে চোখ জুড়াবে পাহাড়ি আঁকাবাঁকা পথ, মাচাং ঘর এবং গাছবাড়ি দেখে। ইশরা কোহলিকে নিয়ে কটেজে এসে ফ্রেশ হয়েছে। এখান বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছে। কোহলি ওর শাশুড়ির সঙ্গে ফোনে কথা বলে জানিয়েছে ঠিকঠাকভাবে পৌঁছেছে। কথা শেষ হতে ইশরাক উপরে উঠে কোহলির গালে আলতো করে সিলেক্ট করতে করতে নেশাজনক কণ্ঠে জিজ্ঞেস করলো, পত্নী, এখন কি তোমার খুব ক্লান্ত লাগছে? কোহলি মৃদু হাসলো। কোহলি প্রশ্ন ছুড়ে, ডাক্তারবাবু, এখন আপনার কিছু লাগবে নাকি? ইশরাক হেসে বলল, আপাতত আমার কুহু পাখির অদরজোড়া চাই, বাকিটা রাতে। সঙ্গে সঙ্গে ইশরাক কোহলির ঠোঁটে নিজেকে মিশিয়ে নিয়ে উন্মাদের মতো চুম্বন করতে লাগলো। হঠাৎ ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, না, এখন তোমার সংস্পর্শে আসা উচিত হয়নি। আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ব। এরপর ইশরাক চট করে উঠে কটেজের বাইরে চলে এসেছে। নিজেকে স্থির করার চেষ্টা করছে। কোহলি কটেজে বসে খিলখিল করে হাসছে। কিছুক্ষণ পর উঠে ইশরাকের হাত ধরে টেনে আবার কটেজের ভিতরে নিয়ে ফিরিয়ে আনলো। বিছানায় বসে কোলের মধ্যে ঢুকে পড়ল। ইশরাকের চুল এলোমেলো করে গলা জড়িয়ে ধরে বিদ্রূপ করলো, এই পাগল, এ তো উন্মাদনা আসে কোথা থেকে? ইশরাক ঠাট্টা করে জবাব দিল, তোমার শরীরে ঘ্রাণ পেলেই আমি মত্ত হয়ে যাই। এখানে এসেছি কেন জানো তো? কোহলি চোখ মেলে উত্তর দিল, মহোদয় আবার ঘুরতে এসেছে। ইশরাক আবারও হাসলো। আমার ভরপুর রোমান্স করতে এসেছি। বাসায় থাকলে তো আমি সারাদিন অফিসে থাকি, তোমাকে শুধু রাতে পাই, তাতে আমার মোটেও পোষায় না। এই জন্য পুরো 3 দিন ছুটি কাটাতে চলে এসেছি। কোহলির লজ্জা পেল, ইস, আমার জামাই তো দেখছি পুরোই রোমান্টিক। ইশরাক সাথে তাল মেলালো, সেটা আজ রাতে বুঝিয়ে দিচ্ছি। এবার জলদি রেডি হয়ে নাও যান। সবাই মোটামুটি 4:30টার দিকে ঘুরতে বেরিয়েছে। 45 মিনিটের মধ্যে ওরা লুসাই গ্রামে এসে পৌঁছালো। এখন পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে হাঁটছে, মাচার ঘর ঘিরে দেখছে। কুহিলে খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলছে। এখানকার সাংস্কৃতিক ও জীবনধারার সব তথ্য জানতে চাচ্ছে। দুজন মধ্যবয়সী মহিলা হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। গ্রামবাসীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচছে, গানের তালে তালে। কুহিল ও ইশরাক ছবি এবং ভিডিও ধারণ করছে। গধূলির মুহূর্তে ওরা কংলাক পাহাড়ে পৌঁছালো। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচু এবং পাহাড়ি থেকে পুরো সাজেক উপত্যকার চমৎকার প্যানোরামিক ভিউ দেখা যায়। পাহাড়ের উপর থেকে সূর্যাস্তের দৃশ্য এক অসাধারণ অভিজ্ঞতা। আকাশকে কমলা, গোলাপি, বেগুনি রঙে রাঙিয়ে তোলা সেই মুহূর্তে যেন মনোমুগ্ধকর। হালকা কুয়াশা লুকোচুরি খেলছে, মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। সূর্য অস্ত যাওয়ার পর চারপাশ শান্ত ছিগ্ধ হয়ে ওঠে। প্রশান্তির এক অন্যরকম অনুভূতি ছড়ায়। সবাই আলাদা আলাদা সময় কাটাচ্ছে। ইশরাক কোহলিকে পিছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছে। কানে ফিসফিস করে বলে, পত্নী, আজ তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। আমার তো এখনই খুব ইচ্ছে করছে।
কোহলি ঘাড় ঘুরিয়ে দৃষ্টি ফেরালো। মুচকি এসে মৃদু স্বরে প্রশ্ন ছুড়ল, ডাক্তার এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আশেপাশে কত মানুষজন আছে, শুনলে কি ভাববে বলুন তো? ইশরাক হেসে বলল, কি আর ভাববে, বউয়ের সঙ্গে একটুখানি প্রেম করছি। কোহলি ভুরু কুঁচকে বল, আচ্ছা আচ্ছা জনাব, এবার মেঘের আনাগোনা দেখুন। ইশরাক সামান্য বিরক্ত হয়ে বলতো, ধ্যাত, এসব আপনি ডাকলে আমার মোটেও ভালো লাগে না। ভালোবেসে তুমি সম্বোধন করবে, আবার আপনা আপনি করে বলবে, আমার হাতে খুব মার খাবে। কোহলি ঠাট্টা করলো, ইস, পারবো না, এটা ভীষণ লজ্জার বিষয়। ইশরাক কোহলিকে ছেড়ে পাহাড়ের কিনারে এসে দাঁড়ালো। বলবে নাকি পাহাড় থেকে লাফিয়ে নিচে পড়ব? কোহলি ঘাবড়ে গেল। আচ্ছা বলবো, তার আগে আপনি একবার ভালোবাসি বলুন। ইশরাক কোহলিকে আবার দৃঢ়ভাবে আলিঙ্গন করলো। সামান্য ঝোঁকে কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলল, আমি আমি আমার জান বাচ্চাটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া আমার আর এক মুহূর্ত চলবে না। কোহলির সামনে ঘুরে পলকবিহীন দৃষ্টিতে তাকালো। উৎফুল্ল হয়ে ইশরাকের বুকে আলিঙ্গন করে চাপা স্বরে বলে উঠল, সখা বাবু, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। সারা জীবন এভাবে আমায় ভালোবেসে আগলে রেখো। ইশরাক আনন্দে উজ্জ্বল হয়ে প্রফুল্ল চিত্তে বলল, কুহু, তোমাকে পেয়ে আমি সত্যি উন্মাদ হয়ে যাচ্ছি। বিয়ে করেছিলাম অসন্তুষ্ট নিয়ে, তখনও ভাবিনি তুমি আমার জীবনটা এভাবে বদলে দিবে। 3 বছর আগে আমার জীবনে এলে না কেন? তাহলে হয়তো ওই রকম একটা ডাপার মহিলার সঙ্গে আমার জীবনটা জড়াতাম না। আমার লাইফটা পুরো হেল করে দিয়েছে। ইচ্ছে করছে এখনই পুলিশে ধরিয়ে দেই। কোহলি উষ্ণ হাসি দিয়ে বলল, অতীত ভুলে যাও, এখন এসব মনে করলে আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যাবে। ইশরাক শান্ত হলো। যথা আজ্ঞা মহারানী। কোহলি পূর্ণ হেসে ইশরাকের গালে চুম্বন করলো। অন্তঃপুর গুঞ্জন সুরে বলল, মহারাজ, আজকের রাতটা সম্পূর্ণ তোমায় দিলাম। ইশরাক অবাক হয়ে প্রশ্ন করলো, সত্যি বলছো? কোহলি জবাব দিল, পাক্কা। এখন দুজনের হৃদয়ে আনন্দ ভরপুর। প্রিয় মানুষের সান্নিধ্যে গোকুল মুহূর্তে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখলে অন্তরে এক আলাদা অনুভূতি জাগে, যা জীবনকে পরিপূর্ণতা এনে দেয়। ওরা পাহাড় থেকে নেমে রাতের খাবার খেতে এসেছে। মেনুতে আছে বাক্কু চিকেন আর রুটি। ইশরাকের দুই বন্ধু হাসি ঠাট্টায় মগ্ন, আর ওদের সহধর্মিণীরা এখন কোহলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। কথোপকথন এমনভাবে যেন সবাই বহুদিনে পরিচিত। কোহলি এতে মুগ্ধ হয়ে পড়েছে। হঠাৎ তাহার ঠোঁটে হাসি বজায় রেখে বলল, দোস্ত, বিয়েতে তো জানালি না, একা একা ভাবিকে নিয়ে আসলি, এখন কি আমরা দাওয়াত পাবো? ঈর্ষা খেতে খেতে জবাব দিল, পাবি তো। আগামী সপ্তাহে আম্মু আসবে, তখন সবাই একদিন সময় দিস, আমি ফোন করবো নি। সবাই একসাথে সারা। আচ্ছা ঠিক আছে। আমরা ছোট্ট ভাবির হাতে রান্না খেতে চাই। ইশরাক হাসলো, সে তো খুব ভালো রান্না করে। সাজেকের রাতের বেলায় কটেজগুলো রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে, যা এক চিত্তাকর্ষণ দৃশ্য তৈরি করে। কুয়াশা চাদর ভেদ করে আলো পাহাড়ি জনপদকে আরও সিগ্ধ করে। ইশরাক কোহলিকে নিয়ে স্বর্গীয় মিলনে উন্মাদ হয়ে আছে। এখন কটেজের আশেপাশে কয়েকজন পর্যটক গান ও গল্পে আড্ডা দিয়েছে। রেস্তোরাঁগুলো নানান রঙিন আলোয় সেজে উঠেছে। ঈশ্বর সামান্য বিরতি নিয়ে কোহলিকে লজ্জা ফেলার জন্য ফিসফিস করে প্রশ্ন করল, জান, এখন কেমন ফিল করছো? কোহলির চোখ ছানাবাড়া করে হঠাৎ বলল, আরে ভাই, থামলি কেন? এরপর কোহলি ইশরাকের চুল ধরে কাছে টেনে নিজেই পাগলের মতো চুমু খেতে লাগলো। ইশরাক অবাক হয়ে রইল। কিছুক্ষণ পর নিজেও তাল মিলিয়ে জিজ্ঞেস করলো, পত্নী, লজ্জা শরম কোথায় গেল তোমার? কোহলি উৎফুল্ল হয়ে হাসলো। মৃদু স্বরে প্রশ্ন করলো, জামের কাছে আবার লাশ কিসের? ইশরাক উত্তেজিত হয়ে বলল, উফ বউ, আমি আজকে শেষ, পুরাই আগুন ধরিয়ে দিলে, এবার জল প্রয়োজন। কোহলি ঠাট্টা করে বলল, ক্রমশই অসভ্য মার্কা, কথাবার্তা শিখে যাচ্ছ। ইশরাক দুষ্টু হাসি হাসলো। বইয়ের সঙ্গে একটু অসভ্য না হলে রোমাঞ্চ জমে না। এখন নড়ে না বেবি, একদম শান্ত থাকো। সকালবেলা সাজেকের হেডম্যান টিলার কুয়াশা ও মেঘের আবার এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। ভোরের নরম আলো সবুজ পাহাড়ে খেলছে,
শহরে কোলাহল ও ক্লান্তি থেকে দূরে এক স্বপ্নের মতো পরিবেশ তৈরি হয়েছে। সবাই ভোরে নাস্তা করে বেরিয়েছে। হেডম্যান টিনার এসে পাহাড়ি পরিবেশ উপভোগ করছে। ইশরা কোহলিকে পাজা গলে তুলে হাসছে আর ওর বন্ধুরা রসিকতা করছে। কায়ান বলো দোস্ত, ভাবিকে নামিয়ে দে, হেঁটে হেঁটে প্রকৃতিক উপভোগ করুক। ইশরাক হাসলো। কুহুর হাঁটার অভ্যাস নেই, পরে রাতে পা ব্যথা করবে। ওর বন্ধুরা আনন্দে হেসে উঠল। ইশরাক কারোর কথায় পাত্তা না দিয়ে প্রিয়তমা স্ত্রীর সঙ্গে সময় উপভোগ করছে। ঠোঁটে হাসির রেখা টেনে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কুহু তোমার ভালো লাগছে? কুহুলে বিশ্বনে মনে জবাব দিল, তোমার তো কষ্ট হচ্ছে, নামিয়ে দাও, আমি ধীরে ধীরে হাঁটবো। শরীর ঘেমে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছ, খুব কষ্ট হচ্ছে। কুহুলি কথা ঘুরিয়ে নিল, সমস্যা নেই, সামান্য ব্যথা করছে। দিনের শেষে প্রশান্তির আরেক নাম হলো শুভরাত্রি। এই সময় মানুষ জীবনের সমস্ত ক্লান্তি ঘুমের কোমল আলিঙ্গন সঁপে দেয়। চারপাশ যখন নিস্তব্ধ হয়ে আসে, তখন প্রিয় মানুষের সান্নিধ্যে মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়, যে অনুভূতির শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন। ইশরাক কোহলিকে কোলে তুলে বারান্দা থেকে ধীরে ধীরে রুমে নিয়ে এলো। বিছানায় বসে মৃদু স্বরে এক বাদশার গল্প শোনাতে লাগলো। কোহলি মুগ্ধ হয়ে শখের পুরুষের মুখের দিকে তাকিয়ে আছে। তার প্রতিটি শব্দ, প্রতিটি হাসিতে যেন গাঢ় ভালোবাসার ছোঁয়া। হঠাৎ কোহলি মুগ্ধ চোখে তাকিয়ে আলতো করে ইশরাকের গাল ছুঁয়ে দিল। মৃদু স্বরে প্রশ্ন করলো, তুমি তো হ্যান্ডসাম কেন? ইশরাক সামান্য ভুরু কুঁচকে হেসে ফেলল। এবার একটু কাছে এগিয়ে এসে নেশা জড়ানো কণ্ঠে প্রত্যুত্তর করলো, জান। কোহলি লজ্জামাখা মুখে ইশরাকের বুকে মুখ রেখে মৃদু চুমা খেলো। তারপর সংকোচরিত কণ্ঠে বলল, আমি তোমাকে এখন খুব করে চাই, কারণ তোমার প্রতিটি স্পর্শ যেন স্বর্গীয় অনুভূতি, যা আমার হৃদয় জুড়ে থাকে। মনে হয় এটাই আমার সব সুখ। ইশরাক হাসি মুখে প্রিয়তমা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে তারপর ধীরে বলল, জানি না আমি কি পুণ্য করেছি, ঈশ্বর তোমার মতো একজন সহধর্মিণীকে আমার জীবনে উপহার হিসাবে পাঠিয়েছে। কোহলি মুগ্ধ নজরে ইশরাকের দিকে তাকিয়ে রইল। আজ ঘরে নরম আলো আর নীরব রাত যেন ওদের ভালোবাসার গল্পটাকে আরো গভীর করে তুলল। বাইরে রাত নেমেছে, আর ভেতরে দুটি হৃদয় একে অপরের সান্নিধ্যে খুঁজে নিয়েছে তাদের শান্তির। ইশরাক কোহলির অধরে নিজেকে মিশিয়ে দিয়ে কোমল স্পর্শে চুমু খাচ্ছে। দুজনে অনুরাগে মাতাল হয়ে আছে, একে অপরের খুব গভীরভাবে চাইছে। ইশরাক কোহলিকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও উপরে শুয়ে পড়ল। গতকাল রাত্রির মতো আজও আত্মভোলা হয়ে যাচ্ছে, উন্মাদের মতো আচরণ করছে। কোহলি ও সখাবাবুর পাগলামি হাসি মুখে উপলব্ধি করছে। ওরা প্রায় 1 ঘন্টা পর ভালোবাসার রাজ্য থেকে ফিরে এলো। ঈশা ক্লান্ত হয়ে চোখ জোড়া আবদ্ধ করে রেখেছে। কোহলি বুকে শুয়ে সাহসা প্রশ্ন ছিল, ডাক্তার আমাদের বেবি আসবে কবে? ইশরাক বিস্ময়কর দৃষ্টিতে মাথা তুলে তাকালো, আমদা আমদা করে প্রত্যুত্তর করলো, পত্নী তুমি তো নিজেই এখন একটা বাচ্চা, আগে তোমাকে সামলাই, তারপর বেবি আসুক। কোহলি উচ্চস্বরে বলে উঠল, আমি বাচ্চা তোমায় কে বললো? 9 মাস পরে বাচ্চার মা হয়ে যাব। ইশরাক বাঁকা হাসলো, জান এত জলদি না, আরও 4 বছর পর চিন্তা ভাবনা করব, এখন এসব সাইডে রাখো। কোহলি ভাবুক সুরে পাল্টা প্রশ্ন ছুড়ল, এত দেরি কেন সেটা বলো? ইশরাক পূর্ণ প্রত্যুত্তর করলো, তোমার বয়স এখনো মাত্র 16 বছর, আগে 20 হোক, আর তার আগে বাচ্চা জন্ম দিলে জীবনই ঝুঁকিপূর্ণ হয়। ইশরাক তৎক্ষণাৎ উঠে দ্রুত কোহলিকে নিয়ে ওয়াশরুমে গেল। কিছুক্ষণের মধ্যে দুজনে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে, এবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ভোরে সাজেক ভ্যালিতে কুয়াশা ভেদ করে ভোরের আলো যখন প্রথম আভা ছড়ায়, তখন চারপাশের পাহাড়গুলো জেগে ওঠে। প্রভাতের আলোয় মেঘের ভেলা এবং নিস্তব্ধ পরিবেশ এক মায়াবী দৃশ্য সৃষ্টি করে। চতুর্দিকে সবুজ বৃক্ষ আর মেঘেদের খেলা মানুষকে মুগ্ধ করে। ওরা সকালে নাস্তা করে দারুস সালাম জামে মসজিদে ঘুরে দেখার উদ্দেশ্যে বের হয়েছে। এখানে এসে প্রচুর আনন্দ করেছে, মুহূর্ত ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করে রাখছে। কোহলি ইশরাকের হাত ধরে মনের সুখে হাঁটছে, হাবিজাবি প্রশ্ন করছে, আরও সখাবাবু প্রফুল্ল চিত্তে উত্তর দিচ্ছে। মসজিদে ঘুরে আসার পর রিসোর্টের নিকটবর্তী স্থানগুলো দেখছে।
বিকেলে রুপটপ ভিউ থেকে মেঘে ঢাকা উপত্যক্ত অলৌকিক দৃশ্য উপভোগ করছে। সন্ধ্যার আগে সবাই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। শহর অঞ্চলে রাতের বেলা গাড়ি চালানো, নিয়ন আলো এবং চাঁদের আলোয় জ্যোৎস্নায় প্রতিচ্ছবি একদম সিনেমা মাটিক অনুভূতি দেয়, যা নির্ভর করে পরিবেশ এবং পরিস্থিতির উপর। রাত্রির নিস্তব্ধতা, নিরিবিলি রাস্তায় একাকিত্ব, সব মিলিয়ে মুহূর্তটা জমজমাট হয়। আহাদ ড্রাইভ করছে, বাকিরা গান শুনে মুহূর্তে আস্বাদন করছে। কোহলি ইশরাকের বুকে তলব স্পর্শে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগেও দুষ্টমিতে মেতেছিল, এখন হুঁশ নেই। ভোরের দিকে গাড়ি রাস্তার এক সাইডে রেখে সবাই ঘুমাচ্ছে। ইশরাক কোহলির ঘুমন্ত মুখপানে দর্শন করছে। চারপাশে চোখ বুলিয়ে হুট করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কোহলি ধরপড়িয়ে চোখ খুলে ইশরাকে দেখে হতভম্ব হয়ে গেছে। কপাল কুঁচকে বাকিদের দেখছে, এরপর ফিসফিস করে প্রশ্ন করছে, মান সম্মান সব জলে ডোবাবেন নাকি? ইশরাক প্রত্যুত্তর জানায়, এখন সবাই ঘুমাচ্ছে। কোহলি বাঁকা নজরে তাকালো, কেউ দেখে ফেললে সবাই সামনে হাসির পাত্র হব। বাসায় গিয়ে রোমান্স করিও, এখন ঘুমাও। ইশরাক হাসলো, তুমি আমার পাগল বানিয়ে ফেললে। অনেকক্ষণ ট্রাই করছি, ঘুম আসছেই না। বউ শুধু একটা চুমো খাই প্লিজ। কোহলি আর বাধা দিল না। লোকালয়ে গাড়ির মধ্যে রোমান্স করা আর বিশ্বযুদ্ধ করা একই কথা। ভোরের সূর্য যখন ধীরে ধীরে পূর্বাকাশে উঁকি দিতে শুরু করে, তখন চারপাশের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর হয়ে ওঠে। পরিষ্কার আকাশে সূর্যরশ্মি ছড়িয়ে পড়ে এবং বিভাবরী গগন বিদায়ের সাথে নতুন দিনের সূচনা হয়। প্রকৃতির নীরবতা ভাঙতে শুরু করে। এছাড়া পাখিদের কলকলানি এবং মন মাতানোর সুর সৃষ্টি করে। কিছুক্ষণ আগে ইশরাক ও বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় এসেছে। কোহলি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলো। ইশরাকের পাশে বসে জিজ্ঞেস করলো, আজকে হসপিটালে যাবে না? ইশরাক চটজলদি জবাব দিল, আরে কিসের হসপিটাল, কিসের কাজ, আগে রোমাঞ্চ। কোহলি এবার শব্দ করে হেসেই ফেলল। ইশরাক পূর্ণ বলো, ও হে সুন্দরী রমণী, তুমি আমার পাগল বানিয়ে ফেলছো। আজ থাক, আগামীকাল কাজে জয়েন করব। কোহলি বোবার মতো প্রশ্ন করলো, আজ কি করবে? ইশরাক ভুরু কুঁচকালো, শুধু প্রেম। আসো যান শুরু করি। কোহলি উঠে দাঁড়িয়ে কোমরে হাত বাঁধল। ক্রমশ লুচু হয়ে যাচ্ছে। অশুভ ছেলে একটা। গত 3 দিন প্রচুর পাগলামি করেছে, এখন আবার শুরু করছে। দাঁড়াও, আমি এখনই শাশুড়ি আমাকে কল করছি। ইশরাক আর চোখে তাকিয়ে মাথা চুলকাচ্ছে। কোহলি ওর শাশুড়ির নাম্বারে ডায়াল করলো। কল রিসিভ করতে উৎফুল্ল হয়ে প্রশ্ন ছিল, মা কেমন আছো? খায়রা খানম বেজায় খুশি, ছেলে বউয়ের সাথে মন খুলে কথা বলছেন। ইয়াসা পাশে বসে ভোঁকাচ্ছে। ইশরাক কোহলির নিকটে এগিয়ে এসে একটু পরপর চুমু খাচ্ছে। ইচ্ছে করছে, খুব বিরক্ত করছে। কোহলি কপাল কুঁচকে বারবার নিষেধ করছে, কে শোনে কার কথা। ইশরাক হঠাৎ করে কোহলির ঠোঁটজোড়া স্বল্পভাবে কামড়ে ধরে রাখলো। কোহলি ওর শাশুড়ির প্রশ্নের উত্তর দিতে পারছে না। মহিলা ফোনের অপর পাশ থেকে বসে শুধু হ্যালো হ্যালো করছে। কোহলি অল্পক্ষণ পর ছাড়া পেয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে জবাব দিল, হ্যাঁ মা, শুনছি তো। আয়রা খানম অশান্ত হয়ে প্রশ্ন করলেন, আম্মু কোথায় গেছিলা? আর আমার বাদরটা কোথায়? কোহলি উপহাস করে উত্তর দিল, পাগল হয়ে গেছে, আমি এখন আর সামলাতে পারছি না, এবার তুমি এসে তোমার ছেলেকে সামলাও, খুব বিরক্ত করে। কায়রা খানম হেসে উঠলেন, আম্মু তোর সাথে ঝগড়া করে? কোহলি কন্দনরক্ত মুখ ভাব নিয়ে প্রত্যুত্তর করলো, আমার মুখে মারে, সারাক্ষণ বকাবকি করে, কথায় কথায় চোখ রাঙায়, এখন খুব কান্না পাচ্ছে। ইশরাক হা করে তাকিয়ে রইল। কায়রা খানম চিৎকার করে উঠল, কি, কত বড় সাহস তোর গায়ে হাত তোলে? কোহলি কান্নার ভাব করে বলল, হ্যাঁ সত্যি খুব খারাপ। কায়রা খানম তেজে ফুঁড়ে উঠলেন, আমি আজকে আসছি, ওর মাথা ফাটাবো, একবার একটা বিহিত করতেই ছাড়বো। কোহলি কল বিচ্ছিন্ন করে উচ্চস্বরে হাসলো। ইশরাক হঠাৎ করে উঠল, ওই আম্মু যদি চলে আসে? কোহলি মুচকে আসলো, আরে আমি তো এই জন্যে বললাম যে মা ইয়াশাকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসে। ইশরাক একের ভান করলো, আল্লাহ এ তো চালাকি।
কুহুর বাচ্চা দাঁড়া, আমি তোর খবর আছে। শেষমেশ আমার মধ্যে একজন শান্তশিষ্ট পুরুষের উপর নারী নির্যাতনের অভিযোগ। কোহলি দৌড়াচ্ছে, ইশরাক ধাওয়া করছে, দুজনে মিলে পুরো বাসা মাথায় তুলছে। খিলখিল শব্দে হাসছে, দুষ্টুমিতে মেতে আছে। ইশরাক কোহলিকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলে চোখ রাঙিয়ে বিড়বিড় করলো, জান আমি শিওর আম্মু আজ রাতের মধ্যে চলে আসবে। তখন তুমি সারাক্ষণ ওদের সাথে থাকবে, আমার ধারে কাছেও ঘেসবে না। কোহলি মুখ ভেঙচি করলো, হুম, তখন তোমাকে আমার প্রয়োজন নেই। ইশরাক পাল্টা চ্যালেঞ্জ নিল, আমার তো আছে, এখন ওইগুলো সব এখন উসুল করব। কোহলি এক দুবার পিছু সরে এলো, ইস, ঢং করবা না, সরো, হসপিটালে চলে যাও, আমি রান্না বসাই, মা আসবে কি না ফোন করে জেনে নেই। ইশরাক এক প্রকার জোর করে অধিকার হরণ করেছে। কোহলি কিছুক্ষণ বাধা দিয়ে এখন নিজেও তাল মেলাচ্ছে। ইশরাকের প্রতিটি চুম্বন গরম নিঃশ্বাস, জিহ্বার লেহের অনুভব করছে। সন্ধ্যা হলো সূর্যাস্তের ঠিক পরের সময়, যখন রবি দিগন্তের নিচে চলে যায়, কিন্তু তার শেষ আলোকরশ্মি আকাশে এক মায়াবী আভা তৈরি করে। কায়রা খানম থতমত ভাব নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। ইয়াশা আর ইশরাক পাশাপাশি বসা, কোহলি ওর শাশুড়ি গলা জড়িয়ে আছে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ কায়রা খানম প্রশ্ন করলো, বাবা, তোর মতে বিয়ে করিয়েছি ঠিক আছে, তবে মেয়েটা তো খারাপ নয়, তাও নিষ্পাপ বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস কেন? তিনি একটু থেমে আবার বললেন, কথায় কথায় নাকি চোখ রাঙাস, গায়ে হাত তুলিস, এসব কি? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? তিনি এর আগে ফোঁসফোঁস করতে করতে পূর্ণ বললেন, তোর যদি বেশি সমস্যা হয় আমি কুলিকে সাথে করে নিয়ে যাচ্ছি। মা হারা মেয়েটার উপর অবিচার আমি মেনে নিতে পারবো না। ইশরাক একদম নিশ্চুপ হয়ে বসে আছে। কোহলি অপ্রস্তুত হয়ে বলল, মা, আমি ফাজলামো করছি, এমন কোনো ব্যাপার নয়, বিশ্বাস করো, তোমার ছেলে আমাকে খুব ভালোবাসে। কায়রা খানম কড়া নজর দিয়ে কণ্ঠে হুঙ্কার করলেন, হয়েছে মেয়ে, থাম, মিথ্যে বলে সত্যিটা ঢেকে রাখিস না। আমি আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি, তোর শ্বশুর কখনো আমার গায়ে হাত তুলিনি, অথচ ছেলে নাকি বউকে মারে, এই দুঃখ আমি কোথায় রাখবো? কোহলি অপরাধী স্বরে মিনমিন করে বলল, মা, তুমি ওকে ভুল বোঝো না, আমি তখন শুধু দুষ্টামি করেছি, এই রকম কিছুই ঘটেনি, যাতে তোমার তাড়াতাড়ি আসো এই জন্য বলেছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমি খুব দুঃখিত। কায়রা খানম ছেলের মুখপানে দৃষ্টি রেখে প্রশ্ন করলেন, ইশরাক, এসব সত্যি? কোহলি কে বলছে? ইশরাক কোহলির পানে দৃষ্টি ফেরালো। মেয়েটার চোখ জোড়া ছলছল করছে, আর কোহলি মাথা নাড়িয়ে ইশারায় ইশরাককে হ্যাঁ বলতে বলল। তবে ইশরাক সেটা একদমই করলো না, ধীরে কণ্ঠে প্রত্যুত্তর করলো, আমি সত্যিই কুহুকে কষ্ট দিয়েছি, প্রচুর কাঁদিয়েছি। কায়রা খানম উঠে দাঁড়িয়ে ছেলের গালে সজোরে চড় বসালো। কুহুলি ঘাবড়ে গিয়ে ওর শাশুড়ির পা জড়িয়ে ধরে বসে পড়েছে, বারবার ঘুরিয়ে ফিরে একই কথা বলছে, মা, আমি মিথ্যে কথা বলেছি, স্বামী আমায় খুব ভালোবাসে, যত্ন করে। ইয়াশা হতবাক হয়ে সবটা দেখেছে। ইশরাক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কায়রা খানম নিস্তব্ধ। কাঁদতে কাঁদতে কুহুলির হেসে উঠে গেছে। উঠে দাঁড়িয়ে ইশরাকের বুকে ঝাঁপিয়ে পড়ে বিলাপি সুরে প্রশ্ন ছুড়ল, ডাক্তার, তুমি মিথ্যে কথা বলছো কেন? কুহুলি কাঁদতে কাঁদতে আরও বলল, আমি তোমার সাথে খুব সুখে আছি, মাকে বলে দাও কুহু একটা মিথ্যেবাদী, অতিরিক্ত ভালোবাসা পেতে পেতে লোভ হয়ে গেছে, এখন আর অল্প পেলে পোষায় না। ইশরাক নিশ্চুপ হয়ে কুহুলিকে বুকে চেপে ধরে মায়ের মুখখানা দিকে চেয়ে আছে। কায়রা খানম এসব দেখে মুচকি হাসছেন। তিনি ওদের আরও একটু পরীক্ষা করার জন্য বললেন, কুহেলি, তৈরি হ, আমার সাথে এক্ষুনি বাড়িতে যাবি, এমন বেয়াদব ছেলের কাছে আমি আর এক মুহূর্ত তোকে রাখবো না। ইহু, ওকে কাপড় চোপড় গোছাতে সাহায্য করো। ইশরাক অবাক হয়ে এবার মুখ খুলল, আম্মু, এসব কে বলছো? কুহুকে বাড়ি নিয়ে যাবে কেন? কায়রা খানম শান্ত ভঙ্গিতে জবাব দিলেন, তুই কোহলিকে ভালোবাসিস না, শুধু কষ্ট দিস। ইশরাক আমতা আমতা করে বলল, এখন থেকে খুব যত্নে রাখবো আমি, ওকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমায় একটু সময় দাও, সব কিছু ঠিক করে নিব। কায়রা খানম তেড়ে উঠলেন, আমার কথার ঊর্ধ্বে কথা বলা শিখেছিস? বাহ বাবু, আমি তোকে এই শিখে দিয়েছি? ইশরাকের মায়ের দিকে ভয়াক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কুহুলে কান্নার কারণে ঠিকমতো কথা বলতে পারছে না, শাশুড়িকে বারবার অনুনয় বিনয় করছে,
আমি সকালে মিথ্যে কথা বলেছি। ডাক্তার খুব ভালোবাসে আমায়। হুট করে কোহলির মাথায় হাত রেখে শান্ত হয়ে গেল। কপাল কুঁচকে ইশরাকের পানে গভীর নজরে দৃষ্টি রেখে বিড়বিড় করলো, আমি তোমার থেকে দূরে সরে গেলে মরে যাব। কুহলি আর দাঁড়াতে পারল না। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই ইশরাক ধরে ফেলল। মুখে আগলে নিয়ে পাগলের মতো প্রলাপ করছে, কুহু কি হয়েছে তোমার? ইশরাক কাঁপা কাঁপা কণ্ঠে আবার বলল, চোখ খোলো, কোথাও যেতে হবে না, আমরা একসাথেই থাকবো। এই পত্নী আমাকে দেখো। কায়রা খানম হতবিলম্ব চোখে ছেলেকে দেখছেন। ইশরাক বাচ্চাদের মতো আচরণ করছে। কুহুলিকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে। ওর আম্মুর কাছে হাত জোর করে ক্ষমা চাইছে। অশ্রুসিক্ত চোখে বলেছে, আম্মু আমি কুহুকে ভীষণ ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া এক মুহূর্ত চলে না। প্লিজ আমার থেকে দূরে সরিয়ে নিও না, আমি ওকে ছাড়া বাঁচবো না। কুহলি অচৈতন্য অবস্থায় আছে। ইশরাক প্রিয়তমা স্ত্রীর বুকে দীর্ঘভাবে আলিঙ্গন করে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে। কায়রা খানম আশ্চর্যের চরম পর্যায়ে। যে ছেলে এক সময় বিয়েটা করতেই চায়নি, নিজের ইচ্ছার বিরুদ্ধে কবুল বলেছে, সে আজ কোহলির জন্য কাঁদছে, উন্মাদের মতো আচরণ করছে। ইয়াশা এতক্ষণ চুপচাপ ছিল, এবার রেগে বলে উঠল, আম্মু তুমি একটু বাড়াবাড়ি করলে না? ভাইয়া কাছে তুমি কি দেখতে পাচ্ছ? আমি জন্মের পর আজ দ্বিতীয়বার ভাইয়াকে কাঁদতে দেখলাম। প্রথমত বাবার মৃত্যুর পর, আর আজ ভাবির জন্য। আর এসব দেখেও তুমি বলছো ভাইয়া ভাবিকে ভালোবাসে না? ভালো না বাসলে কি কেউ কারোর জন্য এভাবে কান্নাকাটি করে? ইশরাক বাম হাতের উল্টো পাশ দিয়ে চোখের মুছে কোহিলের কপালে আলতোভাবে চুম্বন করলো। নতজানু হয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু আমি কুহুকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। ইশরাক একটু থেমে পূর্ণ বলল, মেয়েটা সারাদিন বাসায় একা থাকে, খুব বোরিং ফিল করে, তাই আজ তোমাকে মিথ্যে কথা বলেছে যাতে তোমরা তাড়াতাড়ি আসো। কুহুর লোকজন খুব পছন্দ করে, একা থাকতে ওর অস্বস্তি লাগে। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি মাঝে মধ্যে মাথা ব্যথার কারণে কান্নাকাটি করে। এখন আর এসব নিয়ে ঝামেলা করো না প্লিজ, তাহলে ও আরও অসুস্থ হয়ে পড়বে। যা শাস্তি দিবে আমায় দাও, কুহুকে আর কাঁদিও না। কায়রা খানমের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি আখি ঠাড়ায় বিদ্রূপ করে ছেলেকে আবার পোষা ছুড়লেন, তা বাবা তুই তো বৌমাকে খুব অপছন্দ করতিস, এখন যে এতটা চাও, এত ভালোবাসো, সেটা তো আমি জানতাম না। ইশরাক মাথা উঁচু করে মায়ের মুখের দিকে দৃষ্টি ফেরালো। অন্ধকার মলিন কণ্ঠে বলল, যে মেয়েটা আমি এত খারাপ আচরণ করার পরও আমার ব্যথায় ব্যথিত হয়, আমাকে কাছে পাওয়ার জন্য তাহাজ্জুদের মোনাজাতে কাঁদে, ফরজের পরে কোরআন তেলাওয়াত করে আমার বিপদমুক্ত রাখার জন্য শরীরে ফু দিয়ে বন্ধক রাখে, আমার অগোচরে পায়ে চুমু খায়, তাকে ভালো না বাসলে যে আমি পাপিষ্ঠ পুরুষদের তালিকায় চলে যাব। ইশরাক একটু থামলো, তারপর গভীর নিঃশ্বাস পেল। কুহু আমার জীবনে আসার পর আমি মোহিনীকে সম্পূর্ণ ভুলে গেছি। এই বাচ্চা মেয়েটা এখন আমার দিন দুনিয়া সব কিছু। দিনের শুরু থেকে রাত অবধি পুরো সময়টা জুড়ে আমার হৃদয় শুধু ওর বিচরণ। আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো বলো না আম্মু? কায়রা খানম স্তব্ধ হলেন, অপরাধীর ন্যায় বললেন, বাবু আমি এবার এসে যে এত বড় সারপ্রাইজ হব এটা আসলে ভাবিনি। কুহুলির আসল পরিচয় তুই জানিস? ইশরাক ইয়াশা দুজনেই বেশ চমকিত হলো। কায়রা খানম ছেলের পূর্ণ প্রশ্ন করলেন, বাবু তোর রিনা আন্টির কথা মনে আছে? ইশরাক হ্যাঁ শুধু মাথা নাড়ালো। কায়রা খানম বলতে আরম্ভ করলেন, কুহিলি আমার বান্ধবী রিনার মেয়ে। আমরা তখন একসাথে হাই স্কুলে পড়তাম। আমার তো আগে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পরেও রিনার সাথে সম্পর্ক খুব গভীর ছিল। রিনা ছোটবেলায় তাকে খুব আদর করত। কায়রা খানম দীর্ঘশ্বাস ফেলে পূর্ণ বলেন, তোর বয়স যখন 12 বছর তখন কুহিলের জন্ম হয়। রিনার 7 মাসের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু করেছিল। বাচ্চা সিজার করে বের করেছে ঠিকই, কিন্তু ওর জীবন ঝুঁকিপূর্ণ ছিল। পুরো 3 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। মৃত্যুর আগ মুহূর্তে আমায় বলে গেছে, মা মরলে বাপের কাছে সন্তান অবহেলিত হয়। আমার মেয়ের কপালে কী আছে জানি না, তুই ওকে নিজের মেয়ে মনে করে আগলে রাখিস। আমার কথা দিয়ে রাখবি তো? নয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। ওই দিন আমি রিনাকে কথা দিয়েছিলাম কুহিলিকে আমি মানুষ করব, কিন্তু সেটা আর পারলাম কোথায়। কায়রা খানমের গলা ভারী হয়ে আসে, নিজেকে আর দমাতে পারল না। অশ্রুসিক্ত চোখে পূর্ণবার বলল, জীবন আরম্ভ করলো।
রিনার মৃত্যু কোহিলের জীবনে কাল হয়ে দাঁড়ালো। গ্রামের মানুষরা ছোট থেকে মেয়েটাকে অপয়া বলে ডাকতো। সবাই বলতো জন্মের পর মাকে খেয়েছে। ওর মুখ দেখলে নাকি শুভ কাজ অমঙ্গল হয়। আনিসের দ্বিতীয় স্ত্রীর আসার পর থেকে কোহিলের উপর অত্যাচার আরও বাড়তে শুরু করলো। ওই মহিলা কারণে অকারণে মেয়েটাকে খুব মারতো। দিনে একবেলায় খাবার খেতে দিত, বিনিময়ে ঘরের সব কাজ করিয়ে দিত। আমি দূর থেকে চোখ পাকিয়ে দেখতাম, কিন্তু কিছু করার ছিল না। যখন তখন আমাদের আর্থিক অবস্থা বেগতিক ছিল। তোদের বাবা দিনমজুরে কাজ করতো, আমি শুধু অপেক্ষা ছিলাম আমাদের সুদিন কবে আসবে। তাহলে কোহলিকে আজীবনের জন্য আমার কাছে নিয়ে আসবো। তোর দাদার মৃত্যুর পর সুসময় ঠিকই ফিরল, তবে ওদের আর খুঁজে পেলাম না। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওরা অন্য কোথাও চলে গেছে। তার ঠিক 6 বছর পর, তোর বিয়ের 15 দিন আগে, একদিন রাস্তায় আনিসের সাথে আমার দেখা হয়। তখন জানতে পারলাম কোহলি ভালো নেই। মেয়েটার ওপর তার সৎ মা খুব অত্যাচার করেছে। সারাদিন কাজ করায়, রান্নার খাবার হলে গরম করতে দিয়ে ছেঁকা দিত, কাপড় কাচতে দেরি হলে লাথি মারতে ভুল করতো না, পড়তে বসলে বই খাতা পুকুরে ফেলে দিত, বাবার কাছে কিছু বললে খাবার খাওয়া বন্ধ করে দিত। এসব শুনে আমি আর সহ্য করতে পারছিলাম না। আনিসের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম তোর বউ করে কোহলিকে খানবাড়ি নিয়ে আসবো। সব কিছু তোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হয়েছে। যেদিন কোহলিকে আমরা প্রথম দেখতে গিয়েছিলাম, তখন তোকে দেখেই ওর মুখে হাসি ফুটে উঠেছিল। তোকে খুব পছন্দ করেছে, এটা আমি ওর নিষ্পাপ মুখখানা দেখে আঁচ করতে পেরেছি। ভাবলাম তাহলে আর দেরি কেন, 1 সপ্তাহের মধ্যে খানবাড়ির বউ বানিয়ে নিয়ে আসলাম। আমি জানি সেদিন তোর প্রতি বড় অন্যায় করেছি, কিন্তু আমার কিছু করার ছিল না। ইয়াসে স্তব্ধ হয়ে গেছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আম্মু ভাবি এত বেশি যন্ত্রণা পেয়েছে, অথচ কাউকে বুঝতেই দেয়নি। বিয়ের পর আমি অনেক রকম প্রশ্ন করেছি, সব সময় এড়িয়ে যেত। ইশরাক সবটা শুনে কোহলির মুখপানে অশ্রুপূর্ণ দৃষ্টি রাখলো। ইচ্ছে করছে পাগলের মতো চুম্বন করতে, কিন্তু ভদ্রতার খাতিরে সেটা করলো না। নিজেকে নিয়ন্ত্রণে রেখে শান্ত ভঙ্গিতে বলল, আম্মু তোমাকে অনেক ধন্যবাদ এমন একজন সহধর্মিণীকে আমার জীবনে বেছে দেওয়ার জন্য। আমি কুহুকে আর কখনো কষ্ট দেব না, আজীবন খুব যত্নে রাখবো। কায়রা খানম ছেলের কথা শুনে মুচকি হাসলেন। কোহলি পিটপিট করে চোখ খুলে নিজেকে ইশরাকের বুকে আবিষ্কার করলো। চতুর্দিকে কোনো হুঁশ নেই। প্রাণপ্রিয় স্বামীর কপালে গালে উন্মাদ হয়ে চুমো খাচ্ছে। কান্না মিশ্রিত স্বরে বলল, ডাক্তার মাকে বলো না আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। ঈশ্বর ছাড়া কোহিলের কোনো অস্তিত্ব নেই। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ইয়াসে এবার শব্দ করে হেসে ফেলল। ঠাট্টা সহিত বলল, ভাবি আমরা কিন্তু দর্শক হিসাবে এখানে বসে আছি, ভাইয়াকে ভালোবাসা পড়ে দিও। কুহুলের চারদিকে পর্যবেক্ষণ করে লজ্জা ইশাকের বুকে মুখ লুকালো। সংকোচ মিশ্রিত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, বসে আছিস কেন, যা এখান থেকে। কায়রা খানম খিলখিল শব্দে হাসলেন, অন্ধপ্রপূর্ণ বললেন, আম্মা চলো, বাড়িতে যাবি না, রেডি হয়ে নে।